হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের আঞ্জুমুল ভাইয়া। আমরা আইসিটির ৩ অধ্যায়ের ক্লাস করতেছিলাম। সেখানে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছিল। আজকে সংখ্যা পদ্ধতির দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম যে সংখ্যা পদ্ধতির ইতিহাস এবং বিভিন্ন রকমের সংখ্যা পদ্ধতির ভিত্তি এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপরে আমরা আলোচনা করছি সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি, আর সংখ্যা পদ্ধতিগুলোকে ক্যাটাগরিজ করা হয়েছিল দুই ভাগে। একটা হচ্ছে নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল, মানে স্থানিক আর অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো এর পরবর্তী টপিকগুলো হচ্ছে যে এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা পদ্ধতি বলতেছিলাম, এই স্থানিক সংখ্যা পদ্ধতি ডিপেন্ড করে, মানে এই স্থানিক সংখ্যা পদ্ধতি হওয়ার জন্য তিনটা জিনিস জরুরি দরকার। সেটা হলো যে ওই যে সংখ্যাগুলা যেগুলো আমরা ব্যবহার করব, এই সংখ্যাগুলোর প্রত্যেকজনেরই একটা নিজস্ব মান থাকতে হবে। প্রত্যেকজনের নিজস্ব মান বলতে কি বোঝানো হচ্ছে, এই যে 5, যেমন ও হচ্ছে 5, ওর একটা নিজস্ব মান আছে। নিজস্ব মান বলতে এরকম বোঝাচ্ছি যে 2 আর 3 যোগ করে 5 হয়, তার মানে 5 ওখানেই হয়। তার মানে কখনো 2 আর 3 যোগ করে 5 হয়, 6 হবে না। তাহলে 6-এর একটা আলাদা মান আছে। 3 আর 3 যোগ করলে 6 হয়। তাহলে ওর যে একটা নিজস্ব মান আছে, এরকম করে প্রত্যেকটা সংখ্যার একটা অঙ্কের একটা নিজস্ব মান থাকতে হবে। আর সংখ্যাগুলো ব্যবহারের অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান থাকতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ভিত্তি বা বেস থাকতে হবে। আচ্ছা, বিষয়টা হলো এরকম, হয়তো এই কথাগুলো তোমরা পরবর্তী টপিকগুলো আলোচনার সময় আরো ক্লিয়ার হবা। যেমন আমি তোমাকে বলি যে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি এটা হচ্ছে 10 ভিত্তিক। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যার কারণে কিন্তু আমরা যদি এই যে 5, 1, 2 এভাবে লিখি, তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে 2, এটাকে আমরা বলি হচ্ছে 10, আর এটাকে আমরা বলি হচ্ছে 500। আচ্ছা, কিভাবে আসে বলো তো? ছোটবেলায় আমরা কি করতাম? 2 এর সঙ্গে 1 গুণ করতাম, আর 1 এর সঙ্গে 10 গুণ করতাম, আর তোমার হচ্ছে 5 এর সঙ্গে আমরা হচ্ছে 100 গুণ করতাম। তো আমরা যদি বলি যে এর পজিশন, তুমি খেয়াল করে দেখো, এর পজিশন, শুরুর পজিশনটাকে যদি আমরা 0 বলি, এর পরের পজিশনটাকে যদি আমরা 1 বলি, এর পরের পজিশনটাকে যদি আমরা 2 বলি, ধরো এরপরে যদি কোনো সংখ্যা থাকে, আচ্ছা আমরা নিয়ে নিচ্ছি, এখানে আমি একটা 3 নিয়ে নিচ্ছি, তাহলে এর আচ্ছা 3 তো উপরেই হয়ে যাবে। আচ্ছা হলো 3, এর পজিশনটা হচ্ছে 3। এখন আচ্ছা, আমি ছোটবেলার তোমাদের নিয়মটা একটু মনে করাই দিই, তাহলে তোমরা জিনিসটা বুঝবা যে আমি কি বুঝাতে যাচ্ছি। ছোটবেলায় আমরা কি করতাম, এই সংখ্যাগুলো যখন বের করতাম তখন এইভাবে এটাকে আমরা 2 ইন্টু 1 বলতাম, তারপর এখানে তোমার হচ্ছে 1 ইন্টু তোমার হচ্ছে 10 বলতাম, তারপর এই জায়গায় হচ্ছে 5 ইন্টু 100 বলতাম, আর এখানে আমরা হচ্ছে 3 ইন্টু 1000 বলতাম। আচ্ছা একটু খেয়াল করো, আমি যদি এখন বলি আচ্ছা এইটা এইভাবে লিখবো, 2 ইন্টু 10 পাওয়ার 0, এরপর 1 ইন্টু 10 পাওয়ার 1, এরপর আমরা লিখব তোমার হচ্ছে 5 ইন্টু 10 পাওয়ার 2, এরপর আমরা লিখব হচ্ছে 3 ইন্টু 10 পাওয়ার 3, এইভাবে আমরা লিখব। তো তুমি খেয়াল করে দেখো, এখানে 0, 1, 2, 3 এই সংখ্যাগুলো আমরা লিখছি কেন? এর পজিশনগুলোর জন্য। তো এই যে আমরা পজিশনগুলোর, মানে প্রত্যেকটার একটা পজিশনাল মান থাকতে হবে, এবং তাদের ওই কোন পজিশনে আছে এই অবস্থানের জন্য একটা স্থায়ী মান তৈরি হবে। তার মানে ওই যে 0, এটা 1, এটা 2, এটা 3, এবং এই মানগুলা পাওয়ার আকারে যাচ্ছে। তার মানে কতর পাওয়ার আকারে যাচ্ছে? কেন 10-এর পাওয়ারই নিলাম? 10 না নিয়ে 5, 6, 7 বা অন্য কোনো সংখ্যা কেন নিলাম না? 10ই নিলাম, কারণ এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে 10 ভিত্তিক। এই ডেসিমেল নাম্বারে 10 ভিত্তির কারণে এটা এরকম করে নিচ্ছি আমরা। আর প্রত্যেকজনের তো 3-এর একটা নিজের মান, 5-এর একটা নিজের মান, প্রত্যেকজনের একটা নিজের মান আছে। আশা করি তোমরা 3টা ইনফরমেশন বুঝতে পারছো, যে প্রত্যেকজনের একটা নিজস্ব মান থাকবে, ও কোন অবস্থানে আছে তার উপর ভিত্তি করে একটা স্থানিক মান আসবে, অবস্থান আসবে, আর এই পাওয়ার আকারে যাবে। কত পাওয়ার? আমার হচ্ছে যত ভিত্তিক সংখ্যা এটা ততর পাওয়ার যাবে। এইটা হলো আমাদের সংখ্যা পদ্ধতি। এই জিনিসটা থেকে তোমরা সামনে আরো ভালো কিছু বুঝতে পারবা বা ইজি হয়ে যাবে। এখন চিন্তা করে দেখো যে আমরা যদি সংখ্যা পদ্ধতির কথা বলি, তাহলে সংখ্যা পদ্ধতিতে আমরা হচ্ছে আচ্ছা এখানে যে তোমরা হচ্ছে এই জিনিসগুলো পড়ে নিবা যে এটা পজিশনাল বলা হয় কেন, কারণ এটা 11, এই জন্য এটাকে পজিশনাল বলা হচ্ছে। সামনেটা 10 ভিত্তিক, এটা বেস নিয়ে আমরা সামনে পড়াশোনা করব। আর পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যে কোনো একটা সংখ্যার মান বের করার জন্য কি প্রয়োজন, ওই যে কি প্রয়োজন, এই 3টে জিনিস জানা প্রয়োজন। এই কোশ্চেনটাই করা হয়েছিল। তো এটা বোর্ডে আসা জ্ঞানমূলক কোশ্চেন, তোমরা এটা পড়ে নিবা। আমরা খেয়াল করে দেখো, আমরা কিন্তু একটা ওই যে দশমিক বিন্দু বলতাম, তোমার হচ্ছে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যাকে আলাদা করার জন্য দশমিক বিন্দু বলতাম। ওটার নাম দশমিক বিন্দু। কেন ওটার নাম দশমিক বিন্দু? কারণ ওটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির বিন্দু।
যদি বাইনারি সংখ্যা পদ্ধতি হয়, যে নামগুলো তোমরা সামনে পাবা, অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যদি হয়, তাহলে ওগুলো কিন্তু আমরা দশমিক বিন্দুর জায়গায় বাইনারি বিন্দু, অক্টাল বিন্দু বা হেক্সাডেসিমাল বিন্দু বলি। তাহলে এই বিন্দুটা দশমিক বিন্দু বলি দশমিক সংখ্যা পদ্ধতিতে। দশমিক সংখ্যা পদ্ধতি না হলে ওটাকে কিন্তু দশমিক বিন্দু বলা যাবে না। তাহলে ভাই ওটা কি? ওটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। আচ্ছা, রেডিক্স পয়েন্টের বিষয়টা কীরকম? এই রেডিক্স পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা পূর্ণ সংখ্যা, ইন্টিজার এবং ভগ্নাংশ, যেটাকে আমরা বলি ফ্র্যাকশন, এই ফ্র্যাকশন নাম্বার আর ইন্টিজার নাম্বারকে সেপারেট করে। তাহলে যে বিন্দু দিয়ে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের সংখ্যা পৃথক করা হয়, পৃথকভাবে প্রকাশ করা যায়, সেই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে রেডিক্স পয়েন্ট। এটা জ্ঞানমূলক কোশ্চেন আকারে আসে, এটা আমাদেরকে পড়তে হবে। এই যে বোর্ডে কয়েকবার আসছে যে রেডিক্স পয়েন্ট কি। আচ্ছা, এখানে দেখো একটা সংখ্যা যেটাকে আমরা হচ্ছে 735.458 বলতেছি। তো এটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্ট। আর সংখ্যা পদ্ধতিতে মনে রাখবা, এইদিকে যে সংখ্যাগুলো হয় ওটাকে আমরা এলএসবি বলি, আর এইদিকে যেটা থাকে সেটাকে আমরা এমএসবি বলি। আচ্ছা, এই এলএসবি আর এমএসবি তোমার এই জিনিসগুলা যেটা থেকে আসে সেটা হলো যে গুরুত্বের, মানে কোন সংখ্যাটা কত বেশি গুরুত্বপূর্ণ। তুমি খেয়াল করে দেখো যে এই দিকে যত দূর যাবে, মানে ধরো এই সংখ্যাটা 5, তারপরে সংখ্যাটা 30, মানে তুমি টাকার কথা চিন্তা করো, 5 টাকা যতটা গুরুত্বপূর্ণ, 30 টাকা কিন্তু তার থেকে বেশি। আমি তোমাকে যদি বলি 700 টাকা আরও বেশি, এখানে যদি 1 থাকে তাহলে ওটা কিন্তু 1000, ওটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তো এই দিকে যত যাওয়া যায় ওই সংখ্যাটার গুরুত্ব তত বাড়ে। এই জন্য এটাকে আমরা বলা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, যেটাকে মোস্ট সিগনিফিকেন্ট বিট বলা হচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে এমএসবি। আর এই দিকের গুলা আমরা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট বলি, সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা। তুমি খেয়াল করে দেখো তো, আমরা কিন্তু ওই যে বিভিন্ন অঙ্ক করার সময় টাকার হিসাব করলে তো 2 অঙ্কের, দশমিকের 2 অঙ্কের পরেরগুলো বাদই দিয়ে দিই। আর যদি টাকার হিসাব না করে এমনি হিসাব করি, তাহলে কিন্তু সাধারণত দশমিকের পর 3টা নেই, 3টের পরেরগুলো কিন্তু আমরা নেই না, বাদ দিয়ে দিই। তো যত দূরে যায়, এখন অনেক দূরে যদি কেউ থাকে তাহলে তো ওটা হিসেবেই নেই না আমরা, তার মানে ওটা কম গুরুত্বের আর এটা হচ্ছে বেশি গুরুত্বের। তোমাকে এইভাবে বলি, ধরো তুমি মনে করো যে সামটাইম কোনো জিনিস বিক্রি করতেছো বা কোনো জিনিস কিনতেছো, কিনতে গিয়ে এরকম একটা সংখ্যা আসে। সামটাইম আমরা কি বলি যে ঠিক আছে আপনি হচ্ছে 735 টাকায় দেন, আপনাকে এটা দিতে হবে না, তার মানে দশমিকের পরের এই জিনিসগুলো গুরুত্ব নেই তেমন। কিন্তু এখন চিন্তা করো তো, কারো সামনে এরকম একটা 1 আছে, তাহলে 1735, তো সামনের দিকে একটা 1 আছে, মানে 1735 বিল আসছে। এখন সামনেরটা কেউ কি বলবে যে সামনের এটা 1 তো ছোটই, বাদ দিয়ে দেন, 1 বাদ দিয়ে বাকিটা দেন, তার মানে 1735 টাকা না দিয়ে আপনি 735 টাকা দেন, সামনের একটা না দিলেও চলবে। এই ঘটনা কি সম্ভব? তার মানে এটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ এই সংখ্যাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর চিন্তা করে দেখো, এটা যদি আরো সামনের দিকে যায় তাহলে কি ভয়াবহ অবস্থা দাঁড়াবে। এখন কেউ যদি মানে অতি দরদি হয় যে না দিলেও চলবে, তাহলে তো ভালোই। আচ্ছা, তাহলে তোমরা হয়তো বুঝতে পারছো যে এমএসবি কি, এলএসবি কি, আর রেডিক্স পয়েন্টটা কি। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে কথাবার্তা। আমরা আইসিটি বইয়ে সবচেয়ে উল্লেখযোগ্য 4টা সংখ্যা পদ্ধতি পড়ি। একটা হলো দশমিক, একটা হলো অক্টাল, একটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি, আর আরেকটা হলো হেক্সাডেসিমাল। আচ্ছা, আমরা তোমার দশমিক আর বাইনারি নিয়ে আলোচনা করব, অক্টাল আর হেক্সাডেসিমাল নিয়েও আলোচনা হবে। আর কেন এই 4টা নিয়ে আইসিটি বই আলোচনা হয়, কেন আর অন্য কোনো সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা হয় না, বা আর অন্য সংখ্যা পদ্ধতি কি নাই? আচ্ছা, আসলে আমাদের ওগুলোর প্রয়োজন পড়ে না। কাহিনী কি ঘটছে, দশমিক সংখ্যা পদ্ধতি যেটা আমরা বুঝি, আর বাইনারি সংখ্যা পদ্ধতি যেটা কম্পিউটার বুঝে। তো আমরা কিন্তু অনেক সময় বলে থাকি যে কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বুঝে না, এরকম টাইপের কিন্তু কথাবার্তা আমরা বলে থাকি। তো আমি তোমাকে যদি এখন প্রশ্ন করি, আচ্ছা ভালো কথা, আমরা 0 থেকে 9 পর্যন্ত 10টা বিট বা ডিজিট বুঝি, যার কারণে 10 অঙ্ক বিশিষ্ট যেটাকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলতেছি, এটা আমরা বুঝি, কম্পিউটার এটা বুঝে না। ভালো কথা, কম্পিউটার 0 আর 1 বুঝে। আচ্ছা, কম্পিউটার 0 আর 1 কেন বুঝে? আচ্ছা, কম্পিউটার যদি 0 আর 1ই বুঝে, তাহলে শুধু কেন 0 আর 1 বুঝে? তাহলে একটু কষ্ট করে 0 থেকে 9 পর্যন্তই বুঝতো। তাহলে যেটা হইতো সেটা হচ্ছে যে কম্পিউটার যা বুঝে আমি যা বুঝি, দুইটার মধ্যে মিলে গেছে, আমি কম্পিউটারটা যাই বলতাম ও তাড়াতাড়ি করে নিত। কম্পিউটারকে বোঝানোর জন্য আলাদা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আলাদাভাবে কোনো কিছু কমান্ড দেওয়া কোনো প্রয়োজনই পড়তো না। তাহলে কম্পিউটার কেন ওটা বুঝে না? আর 0 আর 1ই কেন বুঝে? হয় বুঝলে সব বুঝুক, নাহলে কিছু বোঝার দরকার নেই। তো যদি ওইভাবে আমরা বলি, তাহলে কম্পিউটার আসলে কিছুই বুঝে না। তাহলে 0 আর 1 বুঝে কেন বলি? কম্পিউটার 0 আর 1 বুঝে না। কম্পিউটারের 0 আর 1 মূলত কি? 0 আর 1 মূলত হচ্ছে যে কম্পিউটারের মধ্যে যে ইলেকট্রিসিটি পাওয়ার, এটা থাকা আর না থাকা,
ধরো একটা সার্কিট, ভিতরে যে সার্কিটগুলো আছে, আমরা যখন যে ডিজিটাল ডিভাইস পড়বো তখন লজিক গেট পড়বো। আর যারা সায়েন্সে পড়ছো তারা হচ্ছে ট্রানজিস্টর সম্পর্কে আইডিয়া আছে যে তড়িৎ প্রবাহ হওয়া না হওয়ার বিষয়টা, মানে ভোল্টেজ আছে কিনা, তড়িৎ প্রবাহ হবে কিনা। এই হওয়াটাকে আমরা বলি একটা ঘটনা, আর না হওয়াটাকে আমরা বলি আরেকটা ঘটনা। এই দুইটা ঘটনাকে সংখ্যা দিয়ে প্রকাশ করতে গিয়ে যেটা হ্যাঁ ওটাকে আমরা 1 বলতেছি, আর যেটা না ওটাকে আমরা হচ্ছে 0 বলতেছি। এইভাবে আমরা যেটাকে ডিভাইডেড করছি, একটা হচ্ছে 1 দিয়ে, একটা হচ্ছে 0 দিয়ে। তার মানে কম্পিউটার আসলে কিছু বুঝে না, ও শুধু বুঝে যে এখানে কারেন্ট আছে কি নাই, ওখানে ভোল্টেজ আছে কি নাই, থাকা 1 না থাকাটা কি 0। এইভাবে ও হচ্ছে দুইটা জিনিসকে দুই ভাগে ভাগ করছে। এখন কম্পিউটারের ওই দুইটা ঘটনাকে আমরা দুইটা সংখ্যা দিয়ে প্রকাশ করছি। এবং খুবই খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে অনলাইন প্ল্যাটফর্মে আমরা যা কিছু দেখতেছি, এই যে আমরা অনলাইনে ক্লাস করতেছি, তোমরা আমার ক্লাস দেখতেছো, তোমরা আমার কথা শুনতেছো, এই স্মার্ট বোর্ডের মধ্যে আমরা লেখাগুলা দেখতেছি, আমরা বই এরকম করে লিখতেছি, এভরিথিং দাঁড়ায় আছে শুধু এই ভোল্টেজ থাকা আর না থাকার উপর। আর এই দুইটা জিনিসের উপর, শুধু হ্যাঁ আর না এর উপর এত কিছু তৈরি করছি আমরা। সুতরাং কম্পিউটার বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কিছুকে, যত কিছু তুমি ঊর্ধ্বে রাখো, এগুলাকে এই জায়গায় নিয়ে আসছে কিন্তু মানুষ। এখন এই যে 0 আর 1 ছাড়া ও আর কিছু বুঝে না। তো 0 আর 1 যে সংখ্যাটা ওর জন্য আমরা ব্যবহার করি, সেটাকে আমরা বলতেছি বাইনারি। তো এই বাইনারি তোমার হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমে বেস হচ্ছে 2, কারণ এখানে 0 আর 1 আছে। যেটাকে আমি বললাম, ধরো ভোল্টেজ আছে উপরের দিকে, নাই নিচের দিকে, আবার আছে উপরের দিকে, তাহলে উপরেরটাকে আমরা বলতেছি 1 আর নিচেরটাকে আমরা বলতেছি 0। জাস্ট এইভাবে কাজ করে। তাহলে এই যে এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হয় যে ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। তো ওই যে ডিজিটাল ডিভাইস তোমার হচ্ছে সবচেয়ে সরলতম গণনা পদ্ধতি 0 আর 1 ব্যবহার করে। তারপর হচ্ছে কেন এই সংখ্যাটা সরাসরি নিতে পারে না, এটা আমরা পড়বো। আচ্ছা, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। আসলে তোমাদের পিডিএফটা যখন আমি হচ্ছে ইনভার্ট করছি, লাইক তোমার হচ্ছে যে সাদা লেখাকে কালো করছি আর কালো লেখাকে সাদা করছি, এই ইনভার্ট করার সময় এই বেচারাও ইনভার্ট হয়ে গেছে। আমরা ক্ষমা প্রার্থী এই লোকটার কাছে যে ওর ছবির এই অবস্থা বানাইছি। তো যাই হোক, এটা ইনভার্ট করার জন্য হয়েছে, আর এটা গুরুত্বপূর্ণ কিছু না, ওটা পড়া লাগবে না তোমার। কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ এই যে এতগুলা হইলে এতগুলা আলাদা আলাদা সিগন্যাল বানাইতে হইতো, কিন্তু এখন সহজ হয়ে গেছে না, 0 1, থাকা 1 না থাকা 0। যেটা এটা যতটা সহজ, এই 0 থেকে 9 পর্যন্ত যদি 9টা ভোল্টেজ বানাইতাম, এতগুলা মেনটেন করা আর কোনো কারণে একটু আপ ডাউন হয়ে মিলে যাওয়া, মানে এটা অন্যরকম অবস্থা হয়ে যেত। তোমরা হয়তো কল্পনা করতে পারছো না কতটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হইতো এটা মেনটেন করতে গেলে। তো এই জিনিসগুলোকে আমরা সলভ করতে পারছি কিভাবে, 0 আর 1 ব্যবহার করে। এছাড়াও এর আরও কিছু অ্যাডভান্টেজ আছে, এই জিনিসগুলো তোমরা পড়বা। এই যে সুইচ অন হওয়া অফ হওয়াটাকে, থাকা না থাকাটাকে আমরা 0 আর 1-এ কনভার্ট করে দিছি। আর ইলেকট্রিক সার্কিট ডিজাইন করাগুলো খুবই সহজ হয়ে যায়। এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে, এই যে এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিবা। এখন কথা হলো যে ভাইয়া ঠিক আছে বুঝলাম, একটা হলো দশমিক, যেটা হচ্ছে আমরা ব্যবহার করি তোমার হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে। এটা না হয় বাচ্চাকাল থেকে ওই মানে গণনা পদ্ধতির কোনো এক ইতিহাসের হাত ধরে আমরা পেয়ে গেছি, এখন ওটা ব্যবহার করি, আমরা ব্যবহার করি, আমাদের বাচ্চা কাচ্চাকে ওটা শেখাবো, ওরা ব্যবহার করবে, তারা আবার তাদের বাচ্চা কাচ্চারা শেখাবে। আপাতত মানে বলা যায় যে এটা চলতে থাকবে এমনি। তো কম্পিউটার তো 0 আর 1, তাহলে কম্পিউটার 0 আর 1 ভালো কথা, কম্পিউটার 0 আর 1 বুঝলাম। এটাও বুঝলাম যে ওর ভোল্টেজ থাকা না থাকার জন্য 0 আর 1। ভাই আইসিটি বইয়ে এই যে নতুন করে আবার অক্টাল আর হেক্সাডেসিমাল কেন ঢুকলো। তো অক্টাল 8, এখান থেকে আমরা আইডিয়াই পাই যেটা 8 এর বেস 8, এখানে 8টা থাকবে। 8টা থাকতে গেলে 0 সহ 0 থেকে 7 পর্যন্ত থাকবে, এগুলো বুঝাই যায়। আবার তোমাকে যদি আমি বলি যে হেক্সাডেসিমেলের 16টা থাকবে, অ্যান্ড 16টা থাকবে 0 থেকে হেক্সা কথাটা আসছে 16 থেকে। তো এখন 0 থেকে 9 পর্যন্ত তো 10টা, আর 16টা হইতে গেলে বাকি 6টা কি, ওই বাকি 6টা ABCDEF এর টানে নিয়ে আসা হয়েছে, আনে 6টা বানানো হয়েছে, মোট 16টা। দরকারটা কি, পড়বো কেন, আসলো কই থেকে, এই প্রশ্নের উত্তরটা খুঁজতে গেলে একটু সামনের দিকে আগে যেতে হবে। তারপর এটা নিয়ে আমি আবার বিস্তারিত আলোচনা করতেছি। তোমরা এইটার দিকে খেয়াল করো, এই যে আমরা সংখ্যা পদ্ধতি ব্যবহার করতেছি। আচ্ছা, এটার দিকে নোটিস করো কি কি ঘটছে। দেখো 0 থেকে 9 পর্যন্ত 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ডেসিমেল সংখ্যা। তারপরে যখন 0 থেকে 10 পর্যন্ত মানে 9 পর্যন্ত 10টা আমাদের অঙ্ক ব্যবহার করা শেষ হয়ে গেছে, এরপর কিছু ব্যবহার করার নাই, তাহলে ভাই রিপিট করা শুরু করেন। এরকম করে তখন আমরা এই সেম জিনিসটারে আবার রিপিট করি, শুধু সামনে 1 দিই।
যখন ব্যবহার করা শেষ হয়ে যায় তখন আমরা কি করি, এরকম করে এই পর্যন্ত আসলাম, তারপরে এইরকম করে এই পর্যন্ত আসলাম, যে ভাইয়া আবার তো 0 থেকে শুরু করে 9 পর্যন্ত ব্যবহার করছি আর তারপর সামনে একটা 1 দিয়ে দিছি, এরপর এই কাজ শেষ, তাহলে আবার 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করো আর সামনে একটা 2 দিয়ে দাও, আবার শেষ কাজ, তাহলে আবার 0 থেকে লেখা শুরু করো, সামনে একটা 3 দাও। ভাবার দরকার নাই যে ভাই এটা কি বোঝাচ্ছেন, এটা তো আমরা বুঝি, বাচ্চাকাল থেকে শিখে আসছি, কি বুঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করো, এটার মাধ্যমে বাকিগুলো সহজে আমরা আন্দাজ করব বা বোঝার চেষ্টা করব। ঘটনা হইল আমি 0 থেকে 9 পর্যন্ত আমার হাতে যে কয়টা অঙ্ক ছিল ব্যবহার করছি, শেষ আবার রিপিট করছি সামনে 1, শেষ আবার রিপিট করছি সামনে 2, এরকম করতে করতে আমি কই চলে গেছি বলো তো, 99। এরপরে কি বসাবা, ধরো আবার 0 থেকে বসাবো, কিন্তু সামনে কি বসাবা, 9 পর্যন্ত তো সামনে বসায় ফেলাইছো, তখন বাধ্য হয়ে যখন আমরা 99-এ পৌঁছাই তখন বাধ্য হয়ে আমরা যখন রিপিট করি তখন কিন্তু এখানে 0 নিয়ে আমরা আরেক ঘর সামনে শিফট করি, তারপরে এইভাবে চলে 100, এরপরে চলে 200, 300, 400, 500, এরকম করে তুমি একটা সিচুয়েশন ফেস করবা, যে সিচুয়েশনটা হচ্ছে 999। এরপর কি করবা, এরপর রিপিট করতে গেলে আর কোনো উপায় আছে নাই, বাধ্য হয়ে তখন আমরা আরেক ঘর আগায় যাই। তাহলে এইটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। এইটা যদি আমাদের সংখ্যা পদ্ধতি, এই কথাটা যদি তুমি বুঝো তাহলে এইসব না বোঝার কিছু নাই। তুমি বাইনারি ব্যবহার করবা, তোমার কাছে 0 আর 1 আছে, তো তুমি 0 আর 1 ব্যবহার করে ফেলাইছো, এরপর কি ব্যবহার করবা, 3 তো ভাই নাই, 2 তো নাই, 4 এটা তো নাই, তাহলে তোমার কাছে আছে কি 0 আর 1 ব্যবহার করে ফেলাইছো, এখন কি করতে হবে, রিপিট করতে হবে, তাহলে তুমি 0 আর 1 কে রিপিট করো, আর 0 আর 1 কে যখন রিপিট করবা তখন সামনে নিবা 1। আচ্ছা এবার কি করবা, আবার 0 আর 1 নিবা, 1 নিছিলা, এবার 2 নিবা, 2 তো নাই, নিবা কই থেকে, বাধ্য হয় তুমি যখন 99-এ পৌঁছাইছিলা আর নাই তখন বাধ্য হয়ে তুমি 3 ঘরে চলে গেছিলা, তাহলে তুমি একটা কাজ করো, এবার 3 ঘরে চলে যাও। আচ্ছা 3 ঘরের পর 0 আর 1 লিখো, গেল, তারপরে 0 আর 1 লিখো, এখানে 1 লিখো, তা তুমি আর কি লিখবা, নাই। তার মানে তুমি অলমোস্ট কোথায় পৌঁছে গেছো বলো তো, তুমি অলমোস্ট 999-এ পৌঁছে গেছো, লাইক দ্যাট। তাহলে 111-এ পৌঁছানোর পর তোমার কাছে আর কিছু নাই, বাধ্য হয়ে তুমি কি করবা, আরেকটা সংখ্যায় বের হয়ে আসবা, তখন তুমি এরকম করে আরেকটা 1 নিয়ে এরকম করে চলবে সাজায় সাজায়, যখন তুমি 4টা 1 চলে আসবে বাধ্য হয়ে বাড়তে হবে, তাহলে তোমরা বুঝতে পারতেছো যে এইভাবে আমরা বাড়বো। তুমি কি খেয়াল করছো কি ভয়ঙ্কর রূপ ধারণ করছে, মানে আমরা যেটারে 16 বলি কম্পিউটার ওটারে এটা বলে, আমরা যেটারে 32 বলি কম্পিউটার ওটারে এটা বলে, মানে তুমি এরকম 2, 4, 10, 30-এ যদি এই অবস্থা হয় তাহলে চিন্তা করো আমরা যখন একটা বড় সংখ্যা দিই তখন ভিতরে কি হয়, এতগুলো 0 আর 1 এগুলোর যে ক্যালকুলেশন, মানে তুমি দুইটা যোগ করতে বলছো, বিয়োগ করতে বলছো, বা বড় বড় ক্যালকুলেশন করতে বলছো, তুমি যাই করতে বলো ও কিন্তু এটা ছাড়া কিছু হিসাব পারে না। তোমার সব সংখ্যাকে যদি এইখানে নিয়ে যায় ওর ভিতরে কি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে তুমি বুঝতে পারতেছো। দেখা যাচ্ছে যে তুমি তাড়াতাড়ি যত হিসাব নিকাশ করতে পারবা, কম্পিউটার করতেই আছে 2-4 দিন চলে যাচ্ছে। তখন আমরা কি করি, এই বিশাল বিশাল হিসেব নিকেশগুলোকে দ্রুত করার জন্য এই জিনিসগুলোকে কম্পিউটারকে আমরা বলছি যে তুমি গ্রুপ করতে শিখো। কম্পিউটার তখন গ্রুপ করতে শিখে, কম্পিউটার তখন কি করে, কম্পিউটার তখন 3 জনের গ্রুপ করে। তুমি খেয়াল করে দেখো 3 জনের গ্রুপ করে যখন কাজ করা শুরু করে কম্পিউটার, লাইক এখানে 0, এখানে 0, 0, 0, 0, 0, তার মানে এই 3 জনের যখন গ্রুপ করে তখন 3 জনের গ্রুপ করে ও হচ্ছে 0 থেকে সর্বোচ্চ কত বের করতে পারে, 7। এইটাই হচ্ছে 8টা বেস 0 থেকে 7 পর্যন্ত শেষ। এই সংখ্যা পদ্ধতিতে আমরা এর বাইরে পাচ্ছি, এর বাইরে গেলে তো 4 গ্রুপে যেতে হচ্ছে, বাট আমরা 3 জনের গ্রুপ বানাইছি তাহলে 7 পাচ্ছি। তাহলে এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে অক্টাল, যার বেস হচ্ছে 8, 0 থেকে 7 পর্যন্ত। তো তোমাকে আমি 0 থেকে 7 পর্যন্ত দিছি, এরপরে কি করবা, 8 লিখবা। 8 কেমনে লিখবা, 8 তো নাই, 8-এর তো অস্তিত্বই নাই, যেমন 0 আর 1-এর পরে 2 এর অস্তিত্ব ছিল না। তাহলে তুমি এরপর কি করবা, রিপিট করবা, এরপর কি করবা, রিপিট করবা, 0 থেকে 7 পর্যন্ত তুমি রিপিট করবা, সামনে 1 দিবা, শেষ হয়ে গেছে। আবার 0 থেকে তুমি আবার শুরু করো, আবার তুমি শুরু করো, এরকম করে 7 পর্যন্ত যাও, সামনে 2 লিখছো, আর নাই, রিপিট করবা, আবার রিপিট করো, সামনে 3 লিখো। তাহলে এরকম করতে করতে কত যাবে বলো তো, লাস্ট যাবে তোমার হচ্ছে এইটার বেলা লাস্ট কত যাবে বলো দেখি, এটার বেলা লাস্ট যাবে 77। এরপর কি হবে, সামনে 0 নিবা, 8 নিবা, 8 তো নাই, বাধ্য হয়ে তোমাকে এবার 100-তে যেতে হবে, যদিও এটা 100 না, 100-তে যেতে হবে। এরপর আবার রিপিট চলবে, আবার চলবে। এটা গেল কি, এটা গেল হচ্ছে অক্টাল। এখন কম্পিউটার তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি আমাদের আইসিটিতে কেন আসলো, কম্পিউটার বাইনারিকে গ্রুপ গ্রুপ করে কাজ করতে চায়।
এইখান থেকে এখানে শিফট হওয়া খুবই ইজি, এখান থেকে এখানে শিফট হওয়া খুবই ইজি। এই ইজি কাজগুলাই 3 বিটের, এটা এই অক্টালকে 3 বিটের সংখ্যা পদ্ধতি বলা হয়। 3 বিট কি, কেন ইজিলি শিফট করা যায়, আমি পরবর্তী ক্লাসে যখন রূপান্তরে যাব তখন এটা বুঝাই দেবো। তোমরা খালি ধৈর্য ধরো, আমি যা বলতেছি তা বোঝার চেষ্টা করো। এইটা থেকে এটাতে শিফট করা খুবই ইজি, এটা থেকে এটাতে শিফট করা মুহূর্তের মধ্যে, বিশাল বড় বড় সংখ্যাকে মুহূর্তের মধ্যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে শিফট করা যায়। তো এই শিফটের জন্যই কিন্তু এটা আসছে। কিন্তু ঝামেলা হলো কি, এই 3 জনের গ্রুপিং যখন আমরা করে সংখ্যা পদ্ধতি শুরু করছি তখন আসলে প্যারা পাই নাই। কিছুদিন পরে যখন আমরা কম্পিউটারকে আরও ভাই তুই জীবন ঠেকাই দিয়ে দৌড়া এরকম একটা অবস্থায় আসছে, তখন দেখা যাচ্ছে যে কম্পিউটারকে যখন আমরা আরও ফাস্ট কাজ করাইতে চাচ্ছি তখন এই 3 জনের গ্রুপ ইনাফ না, তখন আমাকে করতে হয়েছে 4 জনের গ্রুপ। এই মানে 3 জনের গ্রুপে মানে তিনটা করে গ্রুপ করতে গেলে যতগুলো গ্রুপ হচ্ছে ওটার কাছেও স্লো হয়ে যাচ্ছে। তাহলে 4 জনের গ্রুপ করলে একটু মানে ছোট হয়ে আসতো, হিসেব নিকেশ আরো সহজ হতো। এই চিন্তা থেকে তখন আমরা 3 জনের গ্রুপ থেকে চলে আসি হচ্ছে 4 জনের গ্রুপে। আর তুমি যদি নোটিস করো 4 জনের গ্রুপে 4টা, এরপরে কিন্তু 5টা হয়ে গেছে, 4টা পর্যন্ত যদি তুমি নাও, 4টা পর্যন্ত যদি তুমি নাও, 4টা পর্যন্ত তুমি যদি নাও তাহলে তোমার সংখ্যা এইটার সঙ্গে যদি কম্পেয়ার করো তাহলে সর্বোচ্চ সংখ্যা কয়টা বানানো যায়, 0 থেকে 15 পর্যন্ত কয়টা বানানো যায়। 0 থেকে তুমি খেয়াল করে দেখো 4 জনের গ্রুপে, তাহলে 0 থেকে যদি আমরা মানে 0 থেকে যদি আমরা যাই তাহলে লাস্ট সংখ্যা পাচ্ছি 15। তাহলে 0 থেকে 15 পর্যন্ত মোট কয়টা, 16টা। এখান থেকে আসছে হেক্সাডেসিমেল। এই হেক্সাডেসিমেলের বেস কত, হেক্সাডেসিমেলের বেস হলো 16। হেক্সাডেসিমেলের বেস হলো 16। 0 থেকে 9 পর্যন্ত সুন্দর লিখতে পারছি 10টা। এরপর কি করব, 10 লিখবা, 10 লিখলে তো এটা ডেসিমেলে চলে গেল। এটা তো আলাদা সংখ্যা পদ্ধতি, যেটার বেস হচ্ছে 16, তার মানে 16টা আলাদা আলাদা থাকবে। তাহলে আলাদা আলাদা বানানোর জন্য এরপরে A B C D E F এইভাবে আমরা হচ্ছে হেক্সাডেসিমেলের 16টা নিলাম। সিঙ্গেল একটা একটা করে লেখা শেষ। এরপর কি করব, ডবল করব। এরপর কি করব, ডবল। কেমনে ডবল করব, ওই যে প্রথমটাকে রিপিট করব, তারপরে 1 লিখবো, তারপরটাকে লিখবো, তারপরে এইভাবে করতে করতে শেষ পর্যন্ত কোথায় আসবো বলো তো। আমরা কিন্তু 19-এ এসে থামবো না, কারণ 9-এর পরে তো A আছে। A B C D করে আমরা 1F এ যায় পৌঁছাবো। 1F এ যায় যখন পৌঁছাবো তখন শেষ, তখন এখানে আবার 0 থেকে শুরু করব, সামনে দিব 2, এভাবে শেষ পর্যন্ত 2F এ যাব, তারপরে আমরা 30 নিব, তারপরে 3F এ যাব, তারপরে আমরা 4, এরকম করতে করতে সামনে যখন 9F আসবে তারপর কি করব, 9-এর পরে তো আরো একটা আছে, সমস্যা কি, থামার তো সুযোগ নাই, তাহলে AF লিখবো। তাহলে AF লিখে শেষ পর্যন্ত যায়, তারপর কি লিখবো, BF। এরকম করতে করতে 2 ডিজিটের লাস্ট ফাইনাল পাবো আমরা হচ্ছে FF। আর যখন আমরা FF পাবো তখন শেষ, তখন আমরা যেটাকে তুমি 100 বলতেছো 100 লিখবো। এইরকম করে লাস্ট যখন পাবো FFF তখন আমরা হচ্ছে 4 ডিজিটে চলে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো। এইখান থেকেই আসলে আমরা আমাদের দৈনন্দিন জীবন থেকে ডেসিমেল, কম্পিউটারের জন্য বাইনারি, কম্পিউটার গ্রুপ আকারে ফাস্ট কাজ করার জন্য 3টা গ্রুপ, 3 বিটের গ্রুপ করছিল, যেটাকে আমরা অক্টাল করতেছিলাম। একটা সময় যায় দেখা গেছে কম্পিউটারকে আরো ফাস্ট কাজ করার জন্য এটার দ্বারা ইনাফ না, তখন আমরা চলে গেছি 4 বিটে। আর যখনই আমরা 4 বিটে চলে গেছি তখন আমরা হেক্সাডেসিমেল নিয়ে আসছি। হেক্সাডেসিমেল থেকেও বাইনারিতে রূপান্তর করা খুবই ইজি, যেভাবে অক্টালে ইজি। আমরা সামনের ক্লাসে যখন রূপান্তর করবো তখন এটার আলোচনা আসবে। তো আশা করি তোমরা এটা বুঝছো। এইভাবে আমরা 4 ধরনের সংখ্যা পদ্ধতি পাইছি। তবে চাইলে 4 ধরনের না, তুমি এখন তোমার পার্সোনালও সংখ্যা পদ্ধতি বের করতে পারো, যে আমি 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বের করবো, যেখানে 0 থেকে 5 পর্যন্ত থাকবে, 5-এর পর 6 না লিখে আমি 10 লিখবো। হ্যাঁ, সম্ভব। এরকম অঙ্কও করতে হয় আমাদেরকে সামটাইম, আমাদের যে কোনো 9 বেসের অঙ্ক করতে বলতে পারে, তো এগুলো সলভ করতে হবে। আশা করি তোমরা এই বেজের বিষয়টা ক্লিয়ার হয়েছো। তারপরে কোনো ডাউট থাকলে কমেন্ট করবা, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দিব। আর পরবর্তী ভিডিওতে বাকি সব আলোচনা হবে। তোমরা যদি ক্লাস এনজয় করো তাহলে অবশ্যই কমেন্ট করবা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, বা বন্ধুদের সঙ্গে তোমরা জানাবা যে আমরা এখানে ক্লাসগুলো এইভাবে পাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।